আমরা একটু উদ্দীপকের দিকে লক্ষ্য করি। এটা কি? C2H4। এটা কি? নাম ইথিন। ইথিন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করে, সাথে 987 কিলোজুল তাপ উৎপন্ন করে। কি করে? তাহলে এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি, অক্সিজেন কার্বন কার্বন অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন শক্তি দেয়া আছে 414, 498, 615, 464 কিলোজুল পার মোল। প্রথম প্রশ্ন, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে যত ইলেকট্রন থাকে তাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তাহলে কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকে তাকে বলে ওই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। সে অনুযায়ী আমরা বলতে পারি হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টি? একটি। কয়টি? একটি। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন, অক্সিজেন যদি আমরা বলি হাইড্রোজেন হচ্ছে 1s2, অক্সিজেন 1s2, 2s2, 2p4, 8টা না? হাইড্রোজেন 8। তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টা। ক্লোরিনের 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কয়টা? 7টা। কোন পরমাণু শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। আবার যদি বলে যোজ্যতা শক্তি স্তর কোনটি, তাহলে কোন পরমাণুর শেষ শক্তি স্তরই হচ্ছে মূলত তার যোজ্যতা শক্তি স্তর। বুঝতে পেরেছেন? এবার দেখেন হাইড্রোজেন ফ্লোরাইড বা HF, হাইড্রোজেন ফ্লোরাইড বা HF পোলার যৌগ ব্যাখ্যা করো। পোলার যৌগ কারা? যে সকল সমযোজী যৌগের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি থাকে তারা, মনে করেন হাইড্রোজেন এবং ফ্লোরিন, এই দুইটার মধ্যে ফ্লোরিনের যে তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান সমান নয়। ফ্লোরিন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক, এটা হচ্ছে একদম আংশিক তড়িৎ ঋণাত্মক, অথবা হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা নাই বললেই চলে। এই দুইটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি থাকলে তখন এই একটা যৌগের দুই প্রান্তে হাইড্রোজেন এবং ফ্লোরিন এইখানে ইলেকট্রোনেগেটিভিটি সৃষ্টি হয় আর এখানে ইলেকট্রন পজিটিভিটি সৃষ্টি হয়। এরকম তড়িৎ ধনাত্মক এবং তড়িৎ ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হলে ওই ধরনের ধর্মকে বলা হয় পোলারিটি। যেই যৌগে এই ধরনের ধর্ম প্রদর্শন করে তাকে বলে পোলার যৌগ। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার সমযোজী যৌগ, কারণ হাইড্রোজেন ফ্লোরাইডের হাইড্রোজেন এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি হওয়ায় এই যৌগের মধ্যে ফ্লোরিন প্রান্তে আংশিক তড়িৎ ঋণাত্মক এবং হাইড্রোজেন প্রান্তে আংশিক তড়িৎ ধনাত্মকতার সৃষ্টি হয়। এই যৌগটি পোলারিটি প্রদর্শন করে, এই জন্য এই যৌগকে বলা হয় পোলার সমযোজী যৌগ। এরকম পোলার সমযোজী যৌগ আছে H2O, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা পোলার সমযোজী যৌগ, কারণ এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হওয়ার কারণে অক্সিজেনে আংশিক নেগেটিভ এবং হাইড্রোজেনে আংশিক পজিটিভ চার্জের সৃষ্টি হয়, যার কারণে এই যৌগটাকে বলা হয় পোলার সমযোজী যৌগ। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হয়, এই ক্লোরিন প্রান্তে আংশিক নেগেটিভ এবং হাইড্রোজেন প্রান্তে আংশিক পজিটিভ আয়নের সৃষ্টি হয়, যার ফলে এইটাও পানিতে দ্রবীভূত। যে সকল সমযোজী যৌগের উপাদান মৌলসমূহের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি থাকবে, যার ফলে আংশিক ধনাত্মক আরেকটি আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে, ফলে এই যৌগটি পোলারিটি প্রদর্শন করবে। যে যৌগের মধ্যে এই ধরনের ধর্ম বিদ্যমান তাদেরকে পোলার যৌগ বলে। বুঝতে পেরেছেন? তাহলে হাইড্রোজেন ফ্লোরাইডকে আমরা কি বলতে পারি? একটি পোলার সমযোজী যৌগ। এরপর দেখেন বলছে উদ্দীপকের বিক্রিয়ায় কার্বন অক্সিজেনের বন্ধন শক্তি নির্ণয় করতে, নাকি? তাহলে আমরা লিখব প্রদত্ত বিক্রিয়া এখন দেখেন তো এই যৌগটার মধ্যে সমতা আছে কিনা? এই যৌগটার মধ্যে সমতা নাই। তাহলে আমরা এখানে আছে কার্বন কয়টা? 2টা। এখানে যদি 2 লিখি তাহলে অক্সিজেন হচ্ছে
কত 2 দুগুণে 4, এখানে হাইড্রোজেন কয়টা 4টা না, তাহলে আমরা এখানে একটা 2 দেই, তাহলে হাইড্রোজেন 4টা, কার্বন 2টা, অক্সিজেন হচ্ছে 2 দুগুণে 4, 4 এর 2 কত 6, 4 এর 2 কত, তাহলে আমরা এখানে 3 দিলে তো হয়ে যায় না, 2 দুগুণে 4, 2 কে 2, 4 এর 2 6, অক্সিজেন 6টা, কার্বন 2টা, হাইড্রোজেন 4টা, ঠিক আছে। এবং এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি, কার্বন কয়টা 2টা, হাইড্রোজেন 4টা, 1 2 3 4, তারপর কি আছে প্লাস 2 H2O, বুঝা গেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে CH বন্ধন আছে এই 1টা 2টা 3টা 4টা 4 CH, প্লাস কার্বন আর কার্বনের বন্ধন আছে একটা, কার্বন কার্বন দ্বিবন্ধন, 3টা অক্সিজেন বন্ধন আছে, আর এই পাশে আছে 2টা, এই দেখেন এই সামনে আছে 2, এই একটা কার্বন অক্সিজেন বন্ধন আর একটা কার্বন অক্সিজেন বন্ধন, টোটাল কয়টা হয়েছে 2টা, 2 দুগুণে 4 4, এখানে দেখেন হাইড্রোজেন আর অক্সিজেনের বন্ধন এই একটা, টোটাল কয়টা 2টা, 2 দুগুণে, বুঝে গেছে। এবার আমরা যদি মান বসাই তাহলে খেয়াল করেন 4 এই 414 প্লাস এই মানটা একটাই আছে 615, আর 3টা অক্সিজেন বন্ধন আছে 498, 4টা সিও বন্ধন, যেহেতু সি এর মান বের করতে বলছে এটা তো আমাদের কাছে নাই, ও সরি এখানে হচ্ছে 3 ইন্টু 498, এই মানটা আমাদের কাছে দেয়া নাই, প্লাস 4 OH এর মান দেয়া আছে 464, হ্যাঁ। এখন দেখেন এই যে এই অংশটা এটা হচ্ছে বন্ধন ভাঙার শক্তি, আর এই অংশটা বন্ধন গড়ার শক্তি, তার মানে এটা হচ্ছে B1 আর এটা হচ্ছে B2, ঠিক আছে। তাহলে সুতরাং B1 ইকুয়াল এই 414 গুণ 4 করেন তো কত হয় 1656 যোগ 600 যোগ 3 গুণ 498 কত হয় 3765। B2 এর মান 4 ইন্টু CO, এই মানটা তো আমাদের বের করতে হবে, প্লাস এইটা গুণ করেন তো 4 গুণ 464 1856। এবার দেখেন আমরা জানি এবং ডেল এইচ এর মান কত দেয়া আছে 900 দেয়া আছে, বিক্রিয়ার সাথে দেয়া আছে কত প্লাস 987, তাহলে ডেল এইচ এর মান হবে মাইনাস 987 কিলোজুল। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে ডেল এইচ ইকুয়াল B1 মাইনাস B2, B1 মাইনাস B2, ডেল এইচ এর মান কত মাইনাস 987 ইকুয়াল B1 এর মান 3765 মাইনাস B2 এর মান আমরা এখানে পেলাম 4 CO, এ মাইনাসে এ প্লাসে মাইনাস 1856। এখন আপনি এই 3765 থেকে 1856 বাদ দেন তো কত হয় 1909। আচ্ছা এবার খেয়াল করি আমরা এই যে এই অংশটা যদি আমি পক্ষান্তর করি তাহলে প্লাস হবে 4 CO ইকুয়াল এইটা থেকে এটা বাদ দিলে কত হয়, এই সংখ্যাটা থেকে এটা বাদ দিলে 1909, এটা মাইনাস ছিল এখন হয়ে যাবে প্লাস 987। তাহলে 1909 যোগ 987 কত হয় 2896। তাহলে CO ইকুয়াল 2896 বাই 4 কত হয় 700
কিলোজুল। বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে আমাদেরকে বের করতে বলছে সিও এর মান। সিও এর বন্ধন শক্তি 724 কিলোজুল পার মোল, নাকি? তাহলে আমরা বলবো সুতরাং সিও এর বন্ধন শক্তি 724 কিলোজুল পার মোল। বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব আলোচনা করো। তাহলে এই বিক্রিয়াটা প্রথমে লিখতে হবে, তাকে সমতা করতে হবে, নাকি? প্রদত্ত বিক্রিয়া আচ্ছা, তাহলে এই বিক্রিয়া সমতা করতে এখানে লাগবে 3, এখানে 2 আর এখানে 2, বাস। এখন এই বিক্রিয়ার উপরে আমরা সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব আলোচনা করব। সাম্যাবস্থায় যেহেতু আছে, বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া। এখন এই বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় আসবে, আমরা যেহেতু দেখেছি যে বিক্রিয়াটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার অর্থ হচ্ছে যে বিক্রিয়কে যে পরিমাণ তাপ ছিল উৎপাদে তার চেয়ে তাপ কম, তার মানে হচ্ছে সে অতিরিক্ত তাপটা পরিবেশে ছেড়ে দিয়েছে, তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আমরা এখানে দেখলাম যে বিক্রিয়কের তাপ হচ্ছে কম আর উৎপাদে তাপ হচ্ছে বেশি। বিক্রিয়কের তাপ কম, উৎপাদে তাপ বেশি। বিক্রিয়কের যে শক্তি ছিল সেই শক্তি উৎপাদে গিয়ে বাকি শক্তিটা সে বাইরে ছেড়ে দিয়েছে, নাকি? আচ্ছা, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি বিক্রিয়কের চেয়ে উৎপাদের তাপ বেশি থাকে। এই বিক্রিয়ার তাপের প্রভাব, এই বিক্রিয়া থেকে, এই বিক্রিয়া যদি আমরা বাইরে থেকে তাপ প্রয়োগ করি, তাহলে আমরা জানি লাসাতিলির নীতি অনুযায়ী কোন তাপ উৎপাদী বিক্রিয়া বাইরে থেকে তাপ দিলে সেই তাপ বিক্রিয়ার পরিবেশ কি করে, কমিয়ে দেয়। বিক্রিয়ার পরিবেশ কমিয়ে দেয়। লাসাতিলির নীতি অনুযায়ী বিক্রিয়ার সাথে আমি যে আচরণ করব, বিক্রিয়া আমার সাথে কি করবে, তার উল্টা আচরণ করবে। অর্থাৎ বিক্রিয়ার পরিবেশে তাপ বাড়াইলে তাপ কমে যাবে, বিক্রিয়ার পরিবেশে তাপ কমাইলে তাপ বেড়ে যাবে। ঠিক আছে? কারণ বাইরে থেকে যখন আমি তাপ প্রয়োগ করলাম, তখন বিক্রিয়ার পরিবেশ তাপ কমাবে। যেহেতু আমার এই বিক্রিয়াটা তাপ উৎপাদী, বিক্রিয়কে তাপ কম, বিক্রিয়কে কি তাপ কম, তার মানে বাইরে থেকে তাপ প্রয়োগ করলে বিক্রিয়া কোন দিকে অগ্রসর হবে, পেছনের দিকে। তাহলে আমরা বলতে পারি যে বিক্রিয়ার পরিবেশের উপর বাইরে থেকে তাপ প্রয়োগ করলে বিক্রিয়া বাম দিকে অগ্রসর হয়। কোন দিকে? বাম দিকে অগ্রসর হয়, অর্থাৎ উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়। আবার বিক্রিয়ার পরিবেশ থেকে যদি আমি তাপ কমাই নেই, তাহলে বিক্রিয়ার পরিবেশ তাপ বাড়িয়ে দিবে, বা বিক্রিয়া থেকে বিক্রিয়াতে তাপ কমিয়ে দিলে বিক্রিয়ার পরিবেশ তাপ বাড়িয়ে দিবে। যেহেতু তাপ উৎপাদে বেশি, তাহলে বিক্রিয়া তখন কোন দিকে অগ্রসর হবে, ডান দিকে অগ্রসর হবে, নাকি? তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার পরিবেশে তাপমাত্রা যত কম রাখা যায়, বিক্রিয়া তত সামনের দিকে অগ্রসর হয়। কিন্তু এখানে একটা বড় সমস্যা হচ্ছে, তাপমাত্রা যত কম রাখবো বিক্রিয়ার বেগ তো আস্তে আস্তে হবে। আবার তাপমাত্রা বাড়িয়ে দিলে বিক্রিয়ার বেগ বেশি হবে, কিন্তু বিক্রিয়া তো উল্টা দিকে যাচ্ছে। তাহলে এমন একটা তাপমাত্রা বজায় রাখতে হবে যে তাপমাত্রায় বিক্রিয়ার বেগ এবং শতকরা উৎপাদন ঠিক থাকে। ওই তাপমাত্রাটাকে বলে অত্যানুকূল তাপমাত্রা। বুঝা গেছে? তাহলে এই বিক্রিয়ায় তাপমাত্রা কমালে বিক্রিয়া কোন দিকে যায়, সামনের দিকে যায়। তাপমাত্রা বাড়ালে পেছনের দিকে যায়। এবার চাপের প্রভাব দেখেন। চাপের প্রভাব কি, এখানে কয় মোল, এটা হচ্ছে 1 মোল আর এটা 3 মোল। টোটাল বিক্রিয়কে কয় মোল, 4 মোল। উৎপাদ হচ্ছে 2 মোল, 2 মোল, কয় মোল? তার মানে এই বিক্রিয়াটা যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান, বিক্রিয়কের চাপ এবং উৎপাদের চাপ পরস্পর সমান, তাহলে এই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নাই। ঠিক আছে? তাহলে এই বিক্রিয়ায় শুধু তাপের প্রভাব আছে, চাপের কোনো প্রভাব নাই। বুঝা গেছে? বাস।